হাই এভরিওয়ান, দিস ইজ মোরসালিম। আজকে আমরা রাঘব চাড্ডা অ্যান্ড অ্যান্টি ডিফেকশন ল নিয়ে ডিসকাস করব। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষার পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যে অ্যান্টি ডিফেকশন লটা আছে এখান থেকে কোশ্চেন আগেও এসছে, এরপরে তো আবার আজকে তো হট টপিকের মধ্যে চলে এসছে, মানে আসাটা একটা মানে এক্সপেক্ট করাই যায় কি পরীক্ষা আসবে। তো আগে জানবো আমরা অ্যান্টি ডিফেকশন লটা কী, সেটাকে আবার ওর সাথে ডিসকাস করব। মানে এই অ্যাক্টের মাধ্যমে কাকে ডিসকোয়ালিফাই করা যায় এবং এর অ্যাক্টের কে মানে ফাইনাল অথরিটি আর এই অ্যাক্টের সাথে কী কী যুক্ত আছে আর্টিকেলগুলো সেগুলো ডিসকাস করে নেবো। তারপরে তখন রাঘব চাড্ডা কেসটাকে আমরা লাস্টে গিয়ে রিলেট করবো, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফার্স্ট অফ অল দেখো এখানে অ্যান্টি ডিফেকশন লটা কী। যদি আমরা আজ থেকে 1970 থেকে 80 দশকে চলে যাই, সেই টাইমে কী হতো, এমন একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়েছিল, মানে এক দলের সদস্যরা কী করতো অন্য দলে মানে ইচ্ছা মতো চলে যেতে পারতো। সেক্ষেত্রে কী হতো বলতো, যে গভর্নমেন্ট চলতো সেটা কিন্তু আনস্টেবল হয়ে পড়েছিল, মানে ইনস্টেবল হয়ে পড়েছিল অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে এইটাকে করার জন্য, ফিগার আউট করার জন্য রাজীব গান্ধী গভর্নমেন্ট 1985-এ এই একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে, সেটা হচ্ছে তোমার অ্যান্টি ডিফেকশন ল, যেটা হচ্ছে 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। ওকে, আর এটাকে তোমার 10 শিডিউলে অ্যাড করা হয়েছিল। এখানে তিনটে জিনিস মনে রাখবে, একটা হচ্ছে 10 শিডিউল, আর হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর এটা সালটা হচ্ছে 1985, আর হচ্ছে রাজীব গান্ধী গভর্নমেন্ট টাইম হয়েছিল। ওকে, এবার এই অ্যাক্টের মাধ্যমে কাকেই করা যায়, ডিসকোয়ালিফাই করা যায়, বা কারা ডিসকোয়ালিফাই হবে। মেন হচ্ছে এমপি আর এমএলএ ডিসকোয়ালিফাইড হয়। এর মধ্যে সাবসেকশনে যদি ঢুকে আমি, মেনলি হচ্ছে তোমার যদি এটা ডিসকাস করতে যাই, এর মধ্যে যদি দেখি আমি, ধরে নাও কোনো একটা দলের কী বলছে নেতা কী বলছে সদস্য যদি নিজের ইচ্ছা মতো দল ত্যাগ করে, সেক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল অবভিয়াসলি লাগবে। নেক্সট হচ্ছে মানে কনসেপচুয়াল জিনিস যেটা আছে, হুইপ জারি করা। মানে যদি কোনো দল যদি ঠিক করলো কি হ্যাঁ কোনো একটা ভোটাভুটি হচ্ছে কেন্দ্রের ইসের মধ্যে তোমার পার্লামেন্টে কিংবা রাজ্যসভায়, সেক্ষেত্রে ঠিক করা হয়েছে কি হ্যাঁ এখানে আমরা হ্যাঁ ভোট দেবো, কিন্তু যদি কোনো সদস্য সেটা যদি না করে কিংবা অ্যাবস্টেন্ট থাকে, মানে কোনো কিছু করলো না, সেক্ষেত্রে কিন্তু তার উপর হুইপ জারি করা যাবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার এখানে যেটা হচ্ছে, যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যদি কোনো দলে যোগদান করে। ওকে, আর নেক্সট হচ্ছে তোমার যদি ধরে নাও মনোনীত প্রার্থী আছে, সেটা যদি 6 মাস পর, যদি মনোনীত প্রার্থী 6 মাস পর কোনো দলে যদি যোগদান করে, সেক্ষেত্রেও অ্যান্টি ডিফেকশন ল প্রযোজ্য হবে ওর ওপর। নেক্সট আসছি আমরা 2/3 মেজরিটিটা কী জিনিস, 2/3 ব্যাপারটা কী, এক্সেপশন যেটা আসছে এর মধ্যে এক্সেপশন কী কী আছে। যদি কোনো দলে প্রার্থী যদি 2/3 মানে করে যায়, অন্য দলে যোগদান করে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল লাগবে না। ওকে, এটা একটা ইমিউনিটি আছে। সেক্ষেত্রে কী বলে, এটা প্রথমে কিন্তু 1/3 ছিল, সেটা পরবর্তীকালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আই থিঙ্ক ওটা 2003 সালে যেটা করা হয়েছিল কি, এটা 2/3 করা হয়েছিল। ওকে, সেক্ষেত্রে মানে যদি কোনো দলের 2/3 মেম্বার যদি অন্য দলে যোগদান করেন, অ্যান্টি ডিফেকশন ল এখানে লাগবে না, এর থেকে ইমিউনিটি আছে। এটা যাই হোক এই একটা মানে একটা পজিটিভ দিক। নেক্সট হচ্ছে তোমার এই যে অ্যান্টি ডিফেকশন লয়ের ফাইনাল অথরিটিটা কি। এই অ্যান্টি ডিফেকশন লয়ের ফাইনাল অথরিটি হচ্ছে তোমার রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান এবং লোকসভার ক্ষেত্রে হচ্ছে স্পিকার, মানে এরাই হচ্ছে ফাইনাল অথরিটি, যেটা ডিসিশন নেবে সেটাই। নেক্সট আসছে, যদি এখানে আবার একটা কেসেস উঠে এসেছিলো কী হতো, হলহন কেস, যেটা 1992-এ বলা হয়েছিল যে স্পিকার বা চেয়ারম্যান যে ডিসিশনটা নেবে সেটা কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। এক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ হতে পারে যদি কোনো এমপি যদি মনে হয় বা ক্যান্ডিডেটের মনে হয় কি না এর বিরুদ্ধে ভুলভাবেই করা হয়েছে, হুইপ জারি করা মানে কী বলছে অ্যান্টি ডিফেকশন লাগানো হয়েছে, সেক্ষেত্রে কোর্টে কিন্তু গিয়ে ইমিউনিটি পেতে পারেন। সেটাই অনেকটা আমরা দেখেছি, নিউজ এসছে, অনেকবার এসছে, যেটা ওখানে গিয়ে অনেকবার হয়েছে। আর নেক্সট আসছে এই যে অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে কী কী আর্টিকেল যুক্ত আছে। সেক্ষেত্রে তুমি দুটো আর্টিকেল মনে রাখবে, একটা হচ্ছে 102 সাবসেকশন 2 আর হচ্ছে 191 সাবসেকশন 1। এই দুটো আর্টিকেল মনে রাখো, তাহলেই হবে। ওকে, এবার যাই রাঘব চাড্ডা কেসের ক্ষেত্রে। রাঘব চাড্ডা কেসের ব্যাপারটা কী হয়েছে বলো তো, এখানে ও এমনভাবে প্ল্যানিং করে এসছে, যেখানে তোমার বিজেপিতে যোগদান করছে, যেখানে ও কিন্তু 7 জন মেম্বারকে নিয়ে এসছে, আর আম আদমি পার্টির মোট মেম্বার আসছে তোমার 10 জন আছে। তাহলে যদি 7 জন আমি এখানে দেখি ক্যালকুলেশন করে, অটোমেটিক্যালি এটা তোমার 2/3 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রাঘব চাড্ডার ওপর কোনো অ্যান্টি ডিফেকশন ল লাগবে না, তাকে পুনরায় ভোটে জিতে আসতে হবে না। এটা কিন্তু রাঘব চাড্ডা বড়সড় ইমিউনিটি পেয়ে গেছে এখানে। হ্যাঁ, এবার যদি চেয়ারম্যান ইচ্ছা করে কিংবা স্পিকারও যদি ইচ্ছা করে, চেয়ারম্যান অ্যাকচুয়ালি এখানে প্রযোজ্য হবে কি হ্যাঁ অ্যান্টি ডিফেকশন লাগাতে যাবে, কিন্তু লাগবে না। কেন বলছে বলো তো, যে দলে যোগদান করছে চেয়ারম্যান কিন্তু ওই দলের মনোনীত প্রার্থী হয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে এখানে চেয়ারম্যান হয়েছে। ওকে, সেক্ষেত্রে কিন্তু রাঘব চাড্ডা পুরোপুরিভাবে ইমিউনিটি পেয়ে যাচ্ছে। এবার দেখো এই যে পুরো ডিসকাশনের মধ্যে মেন টপিক যেটা আমাদের খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে যেটা এক্সাম পারপাসের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন লটা কী জিনিস বুঝে গেলে সেটা কত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিলো, 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। এই অ্যাক্টের কী আছে বলো তো, কত নম্বর শিডিউল আছে, 10 শিডিউলে আছে। এটা আমি কে ছিল কী বলছো তোমার
গভর্নমেন্টে কে ছিল, রাজীব গান্ধী গভর্নমেন্ট ছিল। আর ট্রুথ আর মেরিজরিটা মনে রাখবে, যেটা বললাম। আর এখান থেকে আর্টিকেল দুটো মনে থাকবে, 102 সাবসেকশন 2 অ্যান্ড 191 সাবসেকশন 2। এই কয়েকটা জিনিস মনে রাখবেন। ফাইনাল অথরিটি হচ্ছে স্পিকার কিংবা হচ্ছে আমার চেয়ারম্যান। এই কয়েকটা জিনিস মনে রাখলেই এই আজকে এক্সামের জন্য এই টপিক কমপ্লিট। ওকে, আশা করি বুঝতে পারলাম, মোটামুটিভাবে ঠিক থাকবে বলেছি যতটা আছে। যদি এইটুকুন নিয়ে রাখতে পারো, এর থেকে বেশি কিছু দরকার নেই। এর মধ্যে কোশ্চেন যেটা আসে এখান থেকে এর উপর ডিপেন্ড করে আসবে। ওকে, বাই বাই।